নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়েছি। আজকে লেখক বিপুল মজুমদারের লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম বাই বাই বাইক। গল্প পাঠ যদি ভালো লাগে, গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের হাসির গল্প বাই বাই বাইক। বাইক কেনার শখ বিচিত্র মামার দীর্ঘদিনের। কলেজের গণ্ডি টপকানোর পর আরও প্রবল হয়ে উঠেছে সেই শখ। কিন্তু বাইকে দাদুর ঘোরতর আপত্তি। দাদুর ধারণা, বাইকে সওয়ার হলেই নাকি শয়তান এসে ঘাড়ে চাপে। তখন মনে হয় বাহনটাকে অবিরাম শুধু ছোটাই আর ছোটাই। এই করতে গিয়েই অবধারিতভাবে একদিন দুম ফটাস। আজও মামাকে বোঝাতে গিয়ে দাদু সেই কথাটাই বললেন। সঙ্গে জুড়লেন, বারাসাতের রাস্তাঘাটে যা ভিড়, তাতে সাইকেলই ঠিক আছে, ধীরে ধীরে যাও, ভিড় দেখলে পা নামিয়ে শ্যাট করে থেমে যাও, ব্যাস ঝামেলা খতম। গ্র্যাজুয়েশনের পর 2-4খানা টিউশন ধরেছে বিচিত্র মামা। সেই সুবাদে হাতে অল্প বিস্তর টাকা আসছে। সেই গরমেই বোধ হয় চোয়াল শক্ত করে বলল, এই নিয়ে 72 বার শুনলাম তোমার এই কথা, আর কোনো ওজোর আপত্তি আমি শুনছি না। বাইক এবার আমি কিনবই, যেভাবেই হোক। ছেলের উৎপটাং কার্যকলাপ সয়ে সয়ে এখন আগের চেয়ে অনেকটাই ধৈর্যশীল দাদু। তাই মেজাজ গরম না করে শান্ত গলায় বললেন, দেখ, আমাদের এখানে দোকান বাজার সবই তো হাতের কাছে, আর তোর টিউশন বাড়িগুলোও সব ঢিল ছোড়া দূরত্বে। তাহলে বাইক কিনে তুই করবি কি? কোথায় যাবি? আমার বহুদিনের স্বপ্ন লং ড্রাইভে যাওয়ার। ঘরের মধ্যে যেন বোমা ফাটালো বিচিত্র মামা। কখনো দীঘা, কখনো ডায়মন্ড হারবার, কখনো বা শান্তিনিকেতন। আমার 2 বন্ধু ছুটি ছাটায় নিজেদের বাইক নিয়ে এদিক সেদিক চলে যায়। আমি চাই ওদের দলে ভিড়ে পড়তে। ভুলভাল চিন্তাভাবনার জন্য আমার বন্ধুরা আড়ালে বিচিত্র মামাকে মোহাম্মদ বিন তুগলক বলে যতই নিন্দামন্দ করুক না কেন, ওর স্বপ্নকে মনে মনে এবার কুর্নিশ না জানিয়ে পারলাম না। আমারও মাঝে মধ্যে এদিক সেদিক বেরিয়ে পড়তে মন চায়। নিজের সাইকেলটাকে নিয়ে যতটা পারি এ পাড়া সে পাড়া করে বেড়াই। কদিন আগেই তো 2 বন্ধুর সঙ্গে দমদম এয়ারপোর্টের দিকে চলে গিয়েছিলাম প্লেন দেখতে। মনে মনে নিজের কথা ভাবছি আর সপ্রশংস দৃষ্টিতে মামার দিকে তাকিয়ে আছি। সহসা মাথার মধ্যে একটা বিরুদ্ধ চিন্তা এসে বুজকুড়ি কাটল। লে হালুয়া, মামা তো বাইক চালাতেই জানে না। বাচাল বলে দুর্নাম আছে আমার। তাই বাবা ছেলের কথার মাঝখানে ঢুকে ফস করে মামাকে বলে বসলাম, তুমি তো মামা বাইক চালাতেই জানো না, লং ড্রাইভে যাবে কি করে? আমার কথায় বিরক্তিতে ভুরু কোঁচকালো বিচিত্র মামা। সাইকেল চালাতে জানলে বাইক চালানো কোনো ব্যাপারই নয়। আধ ঘন্টার মধ্যেই শিখে নেব, তুড়ি মেরে। আধ ঘন্টায় বাইক চালানো শেখা অসম্ভব। আমার তাচ্ছিল্যে কাঁধ ঝাঁকালো বিচিত্র মামা। বিচিত্রবীর্য রায়চৌধুরীর প্রতিভা নিয়ে এখনো এত সংশয় তোর? ওরে আহাম্মক, আমি আর তুই যে সম্পূর্ণ ভিন্ন দুজন মানুষ, সেটা মাথায় রাখিস। বাইক চালানো শিখতে তোর যদি 1.5 মাস লাগে, আমার লাগবে মাত্র 1/2 ঘন্টা। তাই ওসব শেখা টেখা নিয়ে ভাবছি না। আগে গাড়ি কিনবো, তারপর ওসব নিয়ে ভাববো। দাদু এতক্ষণ চুপ করেছিলেন। মামা থামতেই বললেন, সবই তো বুঝলাম, কিন্তু টাকা আসবে কোত্থেকে? কে দেবে?
তোকে বাইক কেনার টাকা? কেন, তুমি দেবে? আমার একমাত্র আশা ভরসা আমার গৌরী সেন। মামার কথায় তেলে বেগুনে জ্বলে উঠলেন দাদু। আমার কিন্তু টাকার গাছ নেই বিচিত্র, একটা টাকাও আমি দিতে পারবো না। তাহলে গাড়িটা আমি কিনবো কি করে? নিমেষে মামার মুখ আমসি। 1 লাখ টাকা জোগাড় করা কি চারটিখানি ব্যাপার নাকি? কোথায় পাবো এত টাকা? সে আমি কি করে জানবো? স্বপ্ন দেখেছিস তুই, তাই স্বপ্ন পূরণের দায়ও তোর। আমি বাপু ওসবের মধ্যে নেই। আমি জানতাম মামাকে দাদু টাকাটা দেবেন না। এমনিতে দাদু আমার তেমন কৃপণ মানুষ নন, কিন্তু যে জিনিসে তার আগ্রহ নেই সেটি কেনার ব্যাপারে ভীষণভাবে কঞ্জুস তিনি। অবশ্য দাদুর নিজের সপক্ষে যতই যুক্তি থাকুক না কেন, আমার মনটা কিন্তু বিচিত্র মামার দিকে। কারণ মামার লং ড্রাইভে যাওয়া মানে কালে ভদ্রে আমারও শিকেছেরা। 3বার বাইরে গেলে একবার নিশ্চয়ই আমাকেও সঙ্গে নেবে। ওদিকে দাদুর কথা শুনে মামার কপালে দেখি ভাঁজ পড়েছে। খানিক বাদে ধাক্কা সামলে অভিমানী গলায় বলে উঠল, তুমি লৌহমানব হলে আমিও কম যাই না। পণ করেছি যখন ও বাহন আমি কিনবই। নতুন না পারি, পুরনো হলেও সই। বাজারে সেকেন্ড হ্যান্ড বাইকের কোনো অভাব নেই, তাই কম টাকাতেই ব্যবস্থা একটা ঠিক করে ফেলবো। 1020 টাকা আমার পাস বইতেই আছে, বাকি টাকা কোনো কাবুলিওয়ালার কাছ থেকে নিয়ে নেব, সমস্যা নেই। ছেলেকে আটকানো যাবে না বুঝে দাদুর মুখে হতাশার ভাব। ঠোঁট উল্টে বললেন, সমস্যা হলেও কিছু করার নেই আমার, যা পারিস কর। দাদুর একরোখা মনোভাব দেখে বেশ ক্ষুব্ধই মনে হলো মামাকে। দাদুকে শুনিয়ে শুনিয়েই আমাকে বলল, কাল থেকেই বাইক খোঁজার অভিযানে নেমে পড়ব শুভ। আশা করছি 7 দিনের মধ্যে হিললে একটা ঠিক হয়ে যাবে। তারপর তোর দাদুশ্রীর নাকের ডগার সামনে দিয়ে। ছেলের বাকি কথা শোনার জন্য দাদু আর দাঁড়ালেন না। ধ্যাত তেরিকা বলে চোখ মুখ কুঁচকে দ্রুত নিজের ঘরের দিকে পা বাড়ালেন। দিন 5 পরের কথা। স্কুল থেকে ফিরে দেখি নিজের ঘরে বসে একটা ছেলের সঙ্গে নিচু গলায় কি সব শলা পরামর্শ করছে মামা। অপরিচিত ছেলেটি মামারই বয়সী হবে। দুজনের কথা শোনার লোভে কাছে যেতেই মামা তেড়ে এলো। অন্যের কথা শোনার এত আগ্রহ কিসের রে? যা, পালা এখান থেকে। মামার কাছে ঘাড় ধাক্কা খেয়ে দাদুকে গিয়ে বললাম কথাটা। ছেলেটিকে আগেই দেখেছেন দাদু। আমার কথা শুনে ফিসফিস করে বললেন, বিচিত্রের বন্ধু বান্ধবদের মধ্যে আগে কখনো চোখে পড়েনি একে। কেমন যেন চুয়ারে মার্কা চেহারা। তোর মামাকে সেই কথাটা বলায় ও বলল ছেলেটি নাকি পুরনো বাইক কেনা বেচার কারবার করে। সেই নিয়ে কথাবার্তা বলতেই বাড়িতে এসেছে। আজ স্কুলে সহজ একটা অঙ্ক পারিনি বলে স্যারের কাছে কানমলা খেয়েছি। মামা বাইক কেনার তোড়জোড় শুরু করেছে দেখে সেই দুঃখ আমার ভ্যানিশ হয়ে গেল। আর কিছুদিনের মধ্যেই সেই লং ড্রাইভ তাহলে। আমাদের দাদু নাতির গোপন কথা শেষ হওয়ার আগেই ছেলেটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো বিচিত্র মামা। এসে দাদুকে বলল, এর নাম বল্টু। 45,000-এ একটা সেকেন্ড হ্যান্ড বাইক আমাকে দেবে ও, এবং কালকেই সেটা ডেলিভারি দেবে। ছেলের কর্মতৎপরতায় দাদুর মুখ পানসে। কিন্তু টাকার বন্দোবস্ত? সেও ঠিক হয়ে গিয়েছে। এক কাবুলিওয়ালার সঙ্গে কথা বলেছি। ভদ্রলোক বলেছে ফোন করলেই টাকা নিয়ে হাজির হয়ে যাবেন। একেই বলে টিপটপ গোছানো ছেলে। মামার কৃতিত্বে আনন্দে আপ্লুত আমি। উত্তেজনার বশে ফটাং করে বলে বসলাম, তারপরেই তোমার সে লং ড্রাইভ, তাই তো মামা? মৃদু হাসল মামা।
সবার আগে চালানো শিখতে হবে, তারপর সময় সুযোগ পেলেই। শুনে আহ্লাদে গদগদ হয়ে পড়লাম। শেখার সময় আমাকে সঙ্গে নিও কিন্তু মামা, আমি দেখব। তোকে তো সঙ্গে নিতেই হবে রে শুভ, না হলে আধ ঘন্টায় যে বাইক চালানো শেখা যায় সেটা নিজের চোখে পরখ করবি কি করে? আমাদের মামা ভাগ্নের এই উচ্ছ্বাস দাদুর যে ভালো লাগেনি তা বলাই বাহুল্য। মামা বিদায় নিতেই তাই দাদু আমাকে বললেন, মামাকে বেশি তোল্লায় দিস না শুভ, আমি কিন্তু বিপদের গন্ধ পাচ্ছি। ওই বল্টু ছেলেটিকে একদম সুবিধে ঠেকলো না আমার। চাহনির মধ্যে কেমন যেন একটা ভিলেন ভিলেন ভাব। তোর মামার যা অতীত রেকর্ড, তাতে ওই বল্টুই না ওকে গাড্ডায় ফেলে। দাদুর মনে সব সময় কুচিন্তা। এবার আমি আর পারলাম না, প্রতিবাদী সুরে বললাম, সব সময় নেগেটিভ কথা না বলাই ভালো দাদু। শেষ পর্যন্ত কি হয় দেখো না। আমার মনে হয় এবার সব ভালো হবে। দাদু গজগজ করে উঠলেন, ভালো হলেই ভালো, না হলেই মাথায় বাজ। পরদিন সকাল 10টা নাগাদ লাল রঙের রংচটা একটা বাইক নিয়ে বল্টু এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে। মামা তৈরি হয়েই ছিল। বাইকের হর্ন শুনে আমাকে বলল, আজ দেখবি কাকে বলে খেল খিলাড়িকা। সিটে বসবো আর সাঁই সাঁই করে বাইক ছোটাবো। মাখন, শুধু মাখন। চল চল, আর দেরি করিস না। মামার বাড়ির কাছেই পাগলির মাঠ। খানিক বাদেই সেখানে গিয়ে জড়ো হলাম আমরা। মামার মহাজন সেই কাবুলিওয়ালাটিকেও দেখলাম মামার ফোন পেয়ে ঠিক সময়ে এসে হাজির হয়েছে। রংচটা হলেও দেখতে কিন্তু মন্দ নয় বাইকটা। স্বপ্নালু চোখে বাইকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বিচিত্র মামা আমাকে বলল, শেখার সময় বল্টুর সামনে বসবে, আমি বসবো পিছনে। শেখা হয়ে যাওয়ার পর আমার পিছনে তুই বসবি। গাড়ি চালিয়ে তোকে নিয়ে একসঙ্গে বাড়ি ফিরব। পাগলির মাঠ বেশ বড়। মাঠের দক্ষিণ পশ্চিমে ইংরেজির এল আকারের পিচের রাস্তা। মামার বাইক শেখার সময় আমি আর কাবুলিওয়ালা দর্শক। বল্টু মামাকে পিছনে বসিয়ে বাইকটা স্টার্ট করতেই মাঠের দক্ষিণ দিকের রাস্তা দিয়ে পুলিশের একটা জিপ এগিয়ে আসতে দেখলাম। এদিকে পুলিশ কেন, কথাটা মামাকে বলতে যাওয়ার আগেই দেখি বল্টু মামাকে নিয়ে অনেকটা এগিয়ে গেছে। মাঠের পশ্চিম দিকে বাইক নিয়ে এগোচ্ছে বল্টু। তাদের মধ্যে উচ্চ গ্রামে কথাবার্তা চলছে। তারপর কি যে হলো, হঠাৎ দেখি দুম করে বেড়ে গেল বাইকের স্পিড। সঙ্গে সঙ্গে মামার গলাও শুনতে পেলাম, এই কি হচ্ছে? এত জোরে ছোটাচ্ছ কেন? আস্তে চালাও, আস্তে আস্তে। উত্তরে বল্টু কি বলল শুনতে পেলাম না। বল্টু কিন্তু মামার কথা আর পাত্তা না দিয়ে মাঠ ছেড়ে উঠে পড়ল পশ্চিম দিকের রাস্তায়। আমাদের বিস্ময়ের আরও বাকি ছিল। মামাদের বাইকের পিছনে পুলিশের জিপ ছুটতে দেখে বুঝে গেলাম ঘটনা কি। পুলিশের ভয়ে বল্টু পালাতে চাইছে। কিন্তু কেন? মুহূর্ত খানেক বাদেই জিপ থেকে একজন পুলিশের চিৎকার শুনতে পেলাম, এই উচ্চিংড়ে, থাম বলছি, না থামলে কিন্তু গুলি করব। কিন্তু পুলিশের সতর্কবাণী সত্ত্বেও বাইক থামানোর কোনো লক্ষণ নেই বল্টুর। পরিস্থিতির গুরুত্ব বুঝে আমি আর কাবুলিওয়ালা ভদ্রলোকও ছুটতে শুরু করেছি। মাঠঘাট ডিঙিয়ে ছুটে চলেছি পশ্চিমের রাস্তাটার দিকে। রহস্যের কিছুই মাথায় ঢুকছে না আমার। পুলিশের ভয়ে কেন পালাতে চাইছে বল্টু? ছুটতে ছুটতেই দেখলাম চিৎকারের সঙ্গে সঙ্গে পিছন থেকে বল্টুর পিঠে কিলচড়ো মেরে চলেছে বিচিত্র মামা। কিন্তু পুলিশ যদি গুলি চালিয়ে দেয় তাহলে কি হবে? গুলি তো মামার পিঠেই লাগবে। শেষমেশ অবশ্য তেমন কিছুই হলো না। রাস্তায় শেষ প্রান্তে যেখানে একটা উঁচু বাম্পার রয়েছে সেখানে গিয়ে গতির কারণে শূন্যে উঠে গেল বাইকটা। আর সেই ঝাঁকুনিতে
বাইক থেকে ছিটকে মামা গিয়ে পড়ল পাশের ড্রেনে। বল্টু অবশ্য পড়ল না, কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে পগার পার হয়ে গেল বাইক ছুটিয়ে। আমরা পৌঁছানোর আগেই পুলিশের জিপটা গিয়ে হাজির অকুস্থলে। দুজন কনস্টেবল ড্রেন থেকে মামাকে তোলার পর আমরাও গিয়ে উপস্থিত। পুলিশ অফিসার রক্তাক্ত মামার জামার কলার খামচে ধরে বললেন, বাইক চুরি করার মজা এবার টের পাবি, চল বেটা থানায়। ত্রিভঙ্গ বিচিত্র মামা ঠিক মতো দাঁড়াতে পারছে না, তার মধ্যেই কুঁই কুঁই করে বলে উঠল, আমি চোর নই স্যার, যে বাইক চোর সে তো পালিয়ে গেল। ও, তুই তাহলে তার শাগরেদ? যন্ত্রণায় কোকিয়ে উঠল মামা। আমাদের দুজনকে দেখিয়ে বলল, এরা জানে আমি কে। বাইকটা বিক্রি করবে বলে ছেলেটা আমাদের এখানে নিয়ে এসেছিল। বিশ্বাস করুন স্যার, চুরির বিন্দু বিসর্গও আমি জানি না। রাগের চোটে মামাকে ঝাঁকিয়ে দিলেন অফিসার। তাহলে ওই বদমাসটার সঙ্গে বাইকে চেপে পালাচ্ছিলি কেন? আমি স্যার পালাচ্ছিলাম না, ওর পিছনে বসে বাইক চালানো শিখছিলাম, কিন্তু ও আপনাদের দেখতে পেয়েই। একদম মিথ্যে বলবি না। ঘটনার আকস্মিকতায় আমি তো প্রায় বোবা। পুলিশ অফিসার মামার কথা একদম বিশ্বাস করছে না দেখে অগত্যা মুখ খুলতেই হলো। তুতলে বললাম, মামা 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 মিথ্যে বলছে না স্যার, সত্যি মামা বাইক চালানো শিখছিল। বল্টু নামের ওই ছেলেটার কথাতেই আমরা এখানে এসেছিলাম। আমরা ভদ্রঘরের ছেলে স্যার। আমার কথা শুনে পুলিশ অফিসার এবার কাবুলিওয়ালার দিকে তাকালেন। এলোমেলো হিন্দিতে ভদ্রলোককে বললেন, আপ তো কাবুলিওয়ালা, তা এই মাঠে আপকা কিয়া কাম? কাবুলিওয়ালা ভদ্রলোক মোটামুটি বাংলা জানে। আমতা আমতা করে বলল, বাইক কিনবে বলে আমার কাছ থেকে টাকাও ধার চেয়েছে ছোকরা, লেকিন ছোকরা চোর নেই হ্যাঁ সাব। কাবুলিওয়ালার কথাতেই বোধহয় নরম হলেন অফিসার। মামার কলার ছেড়ে দিয়ে বললেন, চুরি করা আর চোরাই জিনিস কেনা দুটোই সমান অপরাধ হে ছোকরা। তোমার ওই বাইক বিক্রেতা, কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, বল্টু, আমাদের নজর এড়িয়ে পালাবে কোথায়? আজ হোক বা কাল আমরা ঠিক ধরবই ও মক্কেলকে। আর তোমাকেও বলে রাখি, পুরনো বাইক কিনতে হলে চেনা জানা লোকের থেকেই কিনবে, কোনো চোর ছ্যাঁচরদের কাছ থেকে নয়। মিনিট খানেক বাদে জিপ হাঁকিয়ে পুলিশের দলটা চলে গেল। ব্যথায় আর এক প্রস্ত কোকিয়ে উঠল মামা। কাদামাখা হাতটাকে ভাঁজ করে বুকের কাছে এনে বলল, হাতটা বোধহয় ভেঙেই গিয়েছে রে শুভ। উফ, কি যন্ত্রণা। আমি মামার হাত দেখতে এগোলে কাবুলিওয়ালা লোকটি মামাকে বলল, গাড়ি যখন কেনা হলো না তখন রুপিয়া আমার ফেরত দিন খোকাবাবু। শুনেই মামার মুখ কাঁচুমাচু। রুপিয়া তো আমি বল্টুকে দিয়ে দিয়েছি চাচা। মামার কথায় কাবুলিওয়ালার মতো আমিও ফ্যাল করে তাকালাম। ঢোক গিলে বললাম, কি সর্বনাশ, কখন দিলে? মামা চিচি করে উঠল, গাড়ি স্টার্ট দেওয়ার পর বল্টু বলল, আগে টাকা তারপর শেখাশেখি, তাই দিয়েই দিলাম পুরো টাকাটা। এরপর নেতানো গলায় কাবুলিওয়ালাকে বলল, টাকা নিয়ে একদম চিন্তা করো না চাচা, সুদ সমেত অবশ্যই ফেরত পায়েগা। আশ্বস্ত কাবুলিওয়ালার মুখে হাসি ফুটলে আমি মামাকে বললাম, তার মানে বাইকের সঙ্গে সঙ্গে পুরো টাকাটাও গেল? সে যাকগে, পুলিশি হেনস্থা থেকে যে বেঁচে গিয়েছি এটাই বড় কথা। হতাশা কাটিয়ে খানিক চাঙ্গা হওয়ার চেষ্টা করল বিচিত্র মামা। টাকা গেলে টাকা আসবে, কিন্তু সম্মান গেলে ফেরত পাওয়া মুশকিল রে শুভ। আমার কেন জানি বেশ রাগ হলো।
বললাম, কিন্তু দাদু জানলে তোমার অসম্মানের শেষ থাকবে না মামা। বাবা মায়ের বকুনিতে ছেলের আবার সম্মানহানি হয় নাকি? এখন মনে হচ্ছে বাবা ঠিকই বলেছিলেন। বাইকের চেয়ে সাইকেল সত্যিই অনেক ভালো। কিন্তু তাতে কি তোমার লং ড্রাইভের স্বপ্ন পূরণ হবে মামা? আরে রাখ তোর লং ড্রাইভ। বিচিত্র মামা প্রায় কাঁদো কাঁদো। জীবন থেকে বাইককে আমি বাই বাই করেই দিলাম রে শুভ। এবার থেকে শুধু জাগ্রত অবস্থায় কেন, ঘুমন্ত অবস্থাতেও আর বাইকের স্বপ্ন আমি দেখব না। শর্ট ড্রাইভেই যা ঘোল খেলাম, মাথায় থাকুক আমার লং ড্রাইভ। আজকের মতন গল্পটির পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হব।